আচ্ছা, চলেন আমরা ওয়েভের লেকচার 2টা শুরু করি। আজকের লেকচারটা একটু বড় লেকচার, একটু সময় বেশি নিব আজকে, কারণ আমরা ইনশাল্লাহ আজকের লেকচারে ওয়েভটা শেষ করব। এবং আপনারা জানেন যে ওয়েভে আসলে পড়ার মতো অনেক কিছু আছে, আসার মতো অনেক কিছুই আছে। সো আমি শুরুই করব স্থির তরঙ্গ দিয়ে। সো আমরা স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গ দিয়ে শুরু করব আজকে ইনশাল্লাহ। স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গ। স্থির তরঙ্গের যে বেসিক ইকুয়েশন, সেই বেসিক ইকুয়েশনটা দিয়ে শুরু করি, কিন্তু তার আগে একটা ছোট্ট জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে, স্থির তরঙ্গ যখন আমরা পড়ি তখন এই স্থির তরঙ্গ দুই রকম হতে পারে। একটা হচ্ছে একেবারে শূন্য বা আদি অবস্থায় যে তরঙ্গটা তৈরি হচ্ছে, এটা সুস্পন্দ বিন্দু থেকে তৈরি হতে পারে অথবা নিষ্পন্দ বিন্দু থেকে তৈরি হতে পারে। সো দুই টাইপের ইকুয়েশন হতে পারে, আমাদেরকে দুই টাইপের ইকুয়েশনই মাথায় রাখতে হবে। এবং আপনারা যারা টেস্ট পেপার সলভ করছেন দেখছেন যে ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেনেই এরকম একটা গ্যাঞ্জাম দেওয়া ছিল যে আপনাদের একটা স্থির তরঙ্গ দিয়ে বলা হয়েছিল ওখান থেকে সুস্পন্দ নিষ্পন্দ বিন্দুগুলোর অবস্থান বের করতে। এখন খেয়াল করেন, যদি আমি শূন্য সময়ে বা শূন্য অবস্থানে আমি যদি সুস্পন্দ বিন্দু রাখি লাইক দিস, তাহলে এক ধরনের স্থির তরঙ্গ তৈরি হবে। আর শূন্য অবস্থানে যদি নিষ্পন্দ বিন্দু রাখি, তাহলে আরেক ধরনের স্থির তরঙ্গ তৈরি হবে। দুইটাই কিন্তু প্র্যাকটিক্যাল, কোনোটাই ইমপ্র্যাকটিক্যাল না, দুইটাই প্র্যাকটিক্যাল। দুইটারে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলবো যে কখন কোনটা তৈরি হবে অ্যাকচুয়ালি। সো দেখেন, শূন্য অবস্থানে যদি আমার নিষ্পন্দ বিন্দু থাকে, তখন যে স্থির তরঙ্গটা তৈরি হবে সেই স্থির তরঙ্গটা এরকম। এখন আমাকে শুরুতেই জানতে হবে কোন তরঙ্গটার জন্য সমীকরণ কিরকম হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। যখন তরঙ্গটা তৈরি করতেছি, তাহলে খেয়াল করেন, এটা হচ্ছে আমার শুরুতে সুস্পন্দ বিন্দু বা এটাকে বলা হয় অ্যান্টি নোড। আর এখানে শুরুতে যেটা শুরু হচ্ছে, এটা নিস্পন্দ বিন্দু বা নোড। তো নোড এবং অ্যান্টিনোড, নোড হচ্ছে নিষ্পন্দ বিন্দু যেখানে কোনো রকম কম্পন হচ্ছে না, আর অ্যান্টিনোড হচ্ছে সুস্পন্দ বিন্দু যেখানে কম্পন হচ্ছে। এখন ইকুয়েশন আপনারা না মুখস্থ করছেন, স্থির তরঙ্গের ইকুয়েশন y সমান টুয়াইস a sin 2 পাই বাই ল্যামডা ইনটু ভিটি cos 2 পাই বাই ল্যামডা ইনটু x। আমরা এটা স্থির তরঙ্গের সমীকরণ হিসেবে জানি, বইপত্রগুলো থেকে আমরা এটা পড়ছি। এখন এই সমীকরণটা কোনটার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, এই সমীকরণে এক্স এর ভ্যালু যদি 0 চলে আসে, দেখেন এক্স ইকুয়ালস টু চলে আসে, তাহলে ওয়াই ইকুয়ালস টু টুয়াইস এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি আসে। এক্স এর ভ্যালু যদি 0 আসে, তাহলে ওয়াই সমান টুয়াইস এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি আমি পাচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে তাহলে এক্স এর ভ্যালু 0 আসলে শূন্য সময়ে আমরা একটা বিস্তার পাচ্ছি, শূন্য সময়ে শূন্য অবস্থানে বিস্তার পাচ্ছি। তাহলে এই ইকুয়েশনটা কার জন্য? এই ইকুয়েশনটা হচ্ছে এটার জন্য, যে আমার যদি শূন্য সময়ে অ্যান্টি নোড তৈরি হয় বা শূন্য সময়ে নুস্পন্দ বিন্দু থাকে শূন্য অবস্থানে, তাহলে আমরা অ্যাকচুয়ালি ইকুয়েশনটা পাবো এটা থেকে। আর যদি জিরো টাইমে জিরো অবস্থানে নিষ্পন্দ বিন্দু তৈরি হয়, নোড তৈরি হয়, তখন ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। ওয়াই সমান টুয়াইস এ কস 2 পাই বাই ল্যামডা ভিটি সাইন 2 পাই বাই ল্যামডা এক্স।
এটা পাবো আমরা কিসের জন্য? যদি জিরো অবস্থানে কি বিন্দু তৈরি হয়? নিষ্পন্দ বিন্দু তৈরি হয়। এখন যারা বোর্ড কোশ্চেনগুলো সলভ করছেন, ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নটাই কিন্তু এইটা ছিল। ডান পাশের তরঙ্গটা সরাসরি ছবি আকারে দেওয়া ছিল, দিয়ে বলা হয়েছিল যে কোন কোন অবস্থানে অ্যাকচুয়ালি সুস্পন্দ ও নিষ্পন্দ বিন্দু তৈরি হবে সেটা বের করতে বলা হয়েছিল। সো আপনি যদি ইকুয়েশনটা ঠিক মতো বসাতে না পারেন, তাহলে কিন্তু অবস্থানটা কি হবে না, ঠিক মতো বের হবে না। আপনার যে বিস্তারের ইকুয়েশন, সেই বিস্তারের ইকুয়েশন অতি অবশ্যই কি হতে হবে, ঠিকঠাক মতো হতে হবে। যদি বিস্তারের ইকুয়েশনটা কোনো কারণে ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোন কোন বিন্দুতে সুস্পন্দ বা নিষ্পন্দ বিন্দু পাচ্ছি সেটা ঠিক মতো বের হবে না। তাহলে আমার এখান থেকে কি কি জিনিসপত্র মাথায় রাখতে হবে, খুব ক্লিয়ারলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে যে বিস্তার a ইকুয়ালস টু টুয়াইস a cos 2 পাই বাই ল্যামডা x, আর এই সিনারিওতে বিস্তার a ইকুয়ালস টু টুয়াইস a sin 2 পাই বাই ল্যামডা x। এখন আর ঝামেলা নেই, আপনারা যদি এটা মাথায় রাখেন, তাহলে ইনশাল্লাহ স্থির তরঙ্গের যে কোনো ইকুয়েশন যে কোনো সময়ে যা ইচ্ছা হোক না কেন আপনারা ইজিলি করতে পারবেন। ওকে, এখন আসেন আমরা এইখানে ইন জেনারেল কিছু ছোটখাটো ট্রাবল, কিছু ছোটখাটো কোশ্চেন ফেস করব, সেগুলো আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। কি কি ইনফরমেশন মাথায় রাখতে হবে? নাম্বার 1, পরপর দুইটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? λ/2। পরপর দুইটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে λ/2। কিন্তু যদি বলে পরপর দুইটি সুস্পন্দ ও নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেটা কিন্তু হয়ে যাবে λ/4। এখন এইখানেও একটা কমন মিস্টেক হয়। সো ডিউ টাইপের কোশ্চেনে আমি এই কমন মিস্টেকটা অ্যাভয়েড করার জন্য আপনাদেরকে একটা ছোট্ট জিনিস শিখিয়ে রাখবো। সেই ছোট্ট জিনিসটা হচ্ছে, যদি ডিউ টাইপ কোশ্চেন হয়, দেখেন প্রশ্নটা করা হলো পর 13টি সুস্পন্দ ও নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 12 মিটার হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখেন আপনি কিন্তু পরপর 13টা সুস্পন্দ নিষ্পন্দ বিন্দু নিচ্ছেন, তাহলে 13টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? 13 - 1 × λ/4। কেন 13 - 1 করলাম সেটা একটু আবার মনে রাখি আমরা। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/4, তিনটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? দেখেন তিনটার জন্য 2 × λ/4, চারটা বিন্দুর জন্য এই যে দুইটার জন্য λ/4, দুটার জন্য, তিনটার জন্য তিনটির জন্য কত? 2 × λ/4। তাহলে চারটার জন্য কত হবে? 3 × λ/4। চারটির জন্য হবে 3 × λ/4। সো এইভাবে অ্যাকচুয়ালি টোটাল কতগুলা বিন্দু থাকলে তার মধ্যে কতটুকু দূরত্ব থাকবে সেটা বের করা সম্ভব হয়ে যায়। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা অ্যাকচুয়ালি এই যে সুস্পন্দ নিষ্পন্দ বিন্দুর এই অবস্থানটা থেকে 12 × λ/4 = 12
আর ল্যামডা ইকুয়ালস টু তাহলে কত মিটার আসতেছে? 4 মিটার আসতেছে। তরঙ্গ দৈর্ঘ্য তাহলে কয় মিটার? 4 মিটার। ওকে, সো স্থির তরঙ্গ থেকে আরেকটা কোশ্চেন আসে, একেবারে কমন কোশ্চেন। সেই কমন কোশ্চেনটা আমি একেবারে কোশ্চেন আকারে লিখতেছি। কোশ্চেন, ধরেন আপনাকে একটা কোশ্চেন দেওয়া হলো 100 cos 20 pi x sin 10 pi t। এই তরঙ্গটি যে দুইটি তরঙ্গের সমন্বয়ে গঠিত তাদের বিস্তার কম্পাঙ্ক, তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখেন আমার একটা, এটা কি দেখেই বোঝা যাচ্ছে না এটা একটা স্থির তরঙ্গ? এই স্থির তরঙ্গটা যে দুইটা তরঙ্গের সমন্বয়ে কম্বিনেশনে গঠিত, আমাকে তাদের বিস্তার কম্পাঙ্ক, তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে আমি যখন এটাকে অ্যান্সার করতে যাচ্ছি, এটা পিওর এমসিকিউ কোশ্চেন। দেখেন ওয়াই সমান আমার এখানে মিলতেছে কার সঙ্গে সেটাকে দেখে নেই। টুয়াইস এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি cos 2 পাই বাই ল্যামডা এক্স এটার সঙ্গে মিলতেছে। তাহলে প্রথমেই আমরা ইকুয়েশনটাকে নিচে লিখি 100 সাইন 10 পাই টি cos 20 পাই এক্স। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি গত ক্লাসে আপনাদেরকে একটা জিনিস শিখিয়েছিলাম যে তরঙ্গের যে বেগটা, এই বেগটা ইজিলি কিভাবে বের করা যায় টি এর সহগ বা এক্স এর সহগ থেকে। তাহলে ভি তরঙ্গ বেগ ভি ইকুয়ালস টু টি এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ। তাহলে এখানে টি এর সহগটা কত? 10 পাই, আর এক্স এর সহগটা কত? 20 পাই। তাহলে তরঙ্গ বেগ হচ্ছে 1/2 মিটার পার সেকেন্ড বা 0.5 মিটার পার সেকেন্ড। এখন তরঙ্গ বেগ বের হয়ে গেছে। এইবার বাকি জিনিসপত্রগুলোর দিকে যদি চিন্তা করি, দেখেন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভি এটা ইকুয়ালস টু 10 পাই। তাহলে 2 পাই বাই ল্যামডা ইন্টু ভি বের হয়েছে 0.5, এটা ইকুয়ালস টু 10 পাই। তাহলে ল্যামডা ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 10, মানে ল্যামডা আসতেছে 0.1 মিটার। আর যেহেতু ভি সমান এফ ল্যামডা, ভি এর মান 0.5, ল্যামডা 0.1 ইন্টু এফ, তাহলে কম্পাঙ্ক এফ আসবে 5 হার্জ এবং বিস্তার টোয়াইস এ সমান হচ্ছে 100, তাহলে এ আসবে 50। সো এই যে দেখেন, তাহলে কিন্তু জিনিসটা রিটেনে আসুক ডিউতে এমসিকিউতে আসুক, এটা অ্যাকচুয়ালি বুয়েট ভর্তি পরীক্ষার কোশ্চেন ছিল। সো দেখেন তাহলে ক্যালকুলেটর ছাড়াই কিন্তু এই অঙ্কগুলো আমরা করে ফেলতে পারতেছি। সো এটা বুয়েট ডিউ যে কোনো জায়গায় আসুক, এমসিকিউ হিসেবে আসুক, রিটেন হিসেবে আসুক, এটা একটা সহজ কোশ্চেন। সো স্থির তরঙ্গ নিয়ে আমাদের আর বেশি টানাহেঁচড়া করার দরকার নাই, আমরা এখান থেকেই অ্যাকচুয়ালি সব শেষ করতে পারবো ইনশাল্লাহ। ওকে, আমাদের স্থির তরঙ্গ হয়ে গেল। এইবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে স্থির তরঙ্গের পরে আমি আপনাদেরকে আগে বিট পড়ায় নিব, কারণ এখানে বিট থেকে প্রচুর কোশ্চেন আসে। অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অধিকাংশ প্রশ্নই আসে হচ্ছে বিট এবং তীব্রতার লেভেল থেকে। সো তাহলে আগে আমরা পড়ে নেই বিট। এখন যে ইনফরমেশন গুলো আমাদের জানা দরকার সেই ইনফরমেশন গুলো কি? বিটের হার এন কম্পাঙ্কের পার্থক্যের সমান,
এটা হচ্ছে প্রথম ইনফরমেশন যে যে বিট উৎপন্ন হবে সেই বিটের হার হচ্ছে কম্পাঙ্কের পার্থক্যের সমান হবে। তাহলে এইখানে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 10টি বিট আমরা শুনতে পাই। আমরা কিন্তু 10টা বিটের বেশি কখনোই শুনতে পাই না, সেকেন্ডে আমরা ম্যাক্সিমাম 10টা বিট শুনতে পাই। তাহলে যদি কম্পাঙ্কের পার্থক্য 10 অপেক্ষা বেশি হয়, তাহলে বিট উৎপন্ন হবে কিন্তু আমরা শুনতে পাবো না। সো কম্পাঙ্কের পার্থক্য 10টার থেকে বেশি হলে বিট উৎপন্ন হবে, শুনতে পাবো না। সো আপনাকে যদি কোশ্চেন করা হয় একটা সুশলাকার কম্পাঙ্ক এফ এ 420 হার্জ 420, আরেকটার কম্পাঙ্ক 435 হার্জ, তাহলে আপনি উৎপন্ন বিটের সংখ্যা বলবেন 15টা। উৎপন্ন বিটের সংখ্যা 15টি, কিন্তু আপনি শ্রুত বিটের সংখ্যা কয়টা শুনবেন? 0টি। এখন যদি প্রশ্ন করা হয় যে শ্রুত বিটের সংখ্যা 15টি, খুব ভালো কথা, সরি, শ্রুত বিটের সংখ্যা 0টি, কি শুনবেন? বিট তো শুনতেছেন না, তাহলে কি শুনবেন? বিট শুনতে না পেলে আপনি নয়েজ শুনবেন। নয়েজ শুনতে পাওয়া যাবে। সো এটা হচ্ছে বিটের বেসিক। এখন আমরা বিট থেকে টোটাল 12 টাইপের ম্যাথ হতে পারে সেটা দেখব। বিটের সাহায্যে অজানা সুশলাকার কম্পাঙ্ক নির্ণয়। আমরা বিটটাকে ইউজ করে আননোন একটা টিউনিং ফর্ক বা সুশলাকার কম্পাঙ্কটা, ফ্রিকোয়েন্সিটা নির্ণয় করতে শিখব। এখন দেখেন আমার এইখানে একটা ইনফরমেশনই শুধু লাগবে, ভর যদি বাড়াই তাহলে কম্পাঙ্ক কমে, আর ভর যদি কমাই তাহলে কম্পাঙ্ক বাড়ে। ভর বাড়ালে কম্পাঙ্ক কমে যাবে, ভর কমালে কম্পাঙ্ক বাড়বে। সো আমি এইভাবে মনে রাখি, ভারী বস্তু লাফায় কম। এখন আমি এখন আর থিওরিটিক্যাল ডেভেলপমেন্টে যাব না, এটা ডিরেক্টলি আমি একটা চার্ট আকারে করে দিব আপনাদেরকে। টোটাল এইখানে বিট বাড়ে বা কমে এই টাইপ 8টা সিনারিও তৈরি হতে পারে। ধরেন আমি একটা চার্ট ডেভেলপ করে দিচ্ছি। টোটাল চার্টে 8টা সিনারিও থাকবে। সো প্রথমে হচ্ছে জানার ভর, আর এখানে অজানার ভর, বিট সংখ্যা, আর এখানে হচ্ছে অজানার কম্পাঙ্ক।
দেখেন আপনি জানা বা অজানা সুশলাকার ভর বাড়াতেও পারেন কমাতেও পারেন, তাতে বিট সংখ্যা বাড়তেও পারে কমতে পারে। এতে করে আপনি দিন শেষে বের করবেন কার কম্পাঙ্ক? অজানার কম্পাঙ্ক বের করবেন। সো বিট সংখ্যা, আর এখানে আমরা বের করব অজানার কম্পাঙ্ক। সো জানার ভর যদি আমি এখানে বাড়াই বা কমাই, টোটাল 4টা সিনারিও এখানে থাকবে। টোটাল হবে এখানে 4টা সিনারিও, আর এখানে হবে 4টা সিনারিও, 8টা সিনারিও নিয়ে আমরা কাজ করব। দেখেন জানার ভর আমি বাড়ালে, বাড়ানো মানে প্লাস, বিট সংখ্যা বাড়তে পারে, অথবা জানার ভর বাড়ালে বিট সংখ্যা কমতে পারে। জানার ভর কমালে বিট সংখ্যা বাড়তে পারে, জানার ভর কমালে বিট সংখ্যা কি হতে পারে? কমতে পারে। সো এই যে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে আমি বাড়ানো কমানো বুঝাচ্ছি, কম্বিনেশন। টোটাল এখানে শুধুমাত্র জানার সুশলাকার ভর পরিবর্তন করে 4টা ডিফারেন্ট কম্বিনেশন পসিবল। একইভাবে অজানার ভর বাড়িয়ে বিট বাড়তেও পারে, অজানার ভর বাড়ালে বিট কমতেও পারে, অজানা ভর কমালে বিট কম বাড়তেও পারে, অজানার ভর কমালে বিট কমতেও পারে। সো এতে করে অজানা সুশলাকার কম্পাঙ্কটা জানার সুশলাকার কম্পাঙ্ক অপেক্ষা কম হবে না বেশি হবে সেটা বের করব। সো একটা জিনিস দেখেন, আমি যখন জানা নিয়ে কাজ করছি, যা জানি সেটা অ্যাপ্লাই করব। প্লাসে প্লাসে আমরা প্লাস জানি, অ্যাপ্লাই করলাম। প্লাস মাইনাসে মাইনাস জানি, অ্যাপ্লাই করলাম। মাইনাস প্লাসে মাইনাস অ্যাপ্লাই করলাম, মাইনাস মাইনাসে প্লাস অ্যাপ্লাই করলাম। কিন্তু যদি অজানা দিয়ে কাজ করি, যেটা জানি সেটা বসাবো না। প্লাস প্লাসের প্লাস বসানোর কথা, তাহলে মাইনাস বসাবো। প্লাস মাইনাসে মাইনাস হওয়ার কথা, তাহলে প্লাস বসাবো। মাইনাস প্লাসে মাইনাস হওয়ার কথা, তাহলে প্লাস বসাবো। এবং মাইনাস মাইনাসে প্লাস হওয়ার কথা, এখানে আমরা মাইনাস বসাবো। সো এই যে দেখেন একটা চার্ট তৈরি হয়ে গেল। এটা মনে রাখা কোনো কঠিন ব্যাপার না। এখন আমরা ম্যাথ করব যে এইটা অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথ করা যায়। কোশ্চেন, ধরেন একটি সুশলাকার ভর, সরি কম্পাঙ্ক 240 হার্জ, এটি অন্য একটি সুশলাকার সাথে সেকেন্ডে 6টি বিট উৎপন্ন করে। জানা সুশলাকার ভর কমালে উৎপন্ন বিট সংখ্যা কমে যায়। তাহলে অজানা সুশলাকার কম্পাঙ্ক কত? এটা হচ্ছে আমাদের প্রবলেমটা। এখন এই প্রবলেমের যখন সলিউশন আমরা করতে যাব, দেখেন খুব সিম্পল। কার ভর নিয়ে চিন্তা করতেছি? জানা। ভর কি করতেছি? কমাচ্ছি। তাহলে জানার ভর কমাচ্ছি, তাতে বিট সংখ্যা কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে আমরা কাজ করতেছি জানা নিয়ে। ভর কমাচ্ছি, বিট সংখ্যাও কমে যাচ্ছে, তাহলে জানায় মাইনাস মাইনাসে প্লাস হবে। তাহলে অজানার কম্পাঙ্ক জানা অপেক্ষা বেশি। কয়টা বেশি? এখানে কত বিট উৎপন্ন করছিল শুরুতে? 6টা বেশি। তাহলে অজানার কম্পাঙ্ক যেটা আসবে, অজানার কম্পাঙ্ক 240 যোগ 6, 246 হার্জ।
অঙ্ক শেষ। সো এই প্রথম 8টা সিনারিওর কোনো ম্যাথ আসলে এটা জাস্ট এমসিকিউ, ধুমধাম হয়ে যাবে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তাই করতে হবে না। এখন কথা হচ্ছে যদি বিট সংখ্যা অপরিবর্তিত থাকে তখন কি হবে। সো চলেন, বিট সংখ্যা অপরিবর্তিত থাকলে ভর পরিবর্তনে বিট সংখ্যা অপরিবর্তিত থাকলে অজানা সুশলাকার কম্পাঙ্ক নির্ণয়। সো আমার যখন ভর অ্যাকচুয়ালি পরিবর্তন করতেছি তখন যদি বিট সংখ্যা একই থাকে, বিট সংখ্যার কোনো চেঞ্জ হয় নাই, তখন অজানা সুশলাকার কতটুকু কম্পাঙ্ক পাবো সেটা দেখতে হবে। ওকে, এখন এই ক্ষেত্রে আমি একটু গ্রাফিক্যালি আগাই সব সময়। ধরেন একটা জানা সুশলাকার কম্পাঙ্ক হচ্ছে এফ এ, এফ এ এটা হচ্ছে জানা সুশলাকার কম্পাঙ্ক। তাহলে এফ বিটা এফ এর তুলনায় কমও হতে পারে, আবার এফ বি এফ এর তুলনায় বেশিও হতে পারে। কম বা বেশিতে তার ব্যবধান হচ্ছে এন, যে শুরুতে এন সংখ্যক বিট উৎপন্ন করে, তার মানে এফ বি এফ এর তলায়ও থাকতে পারে, এফ বি এফ এর উপরেও থাকতে পারে। কোনটা থাকবে সেটা আমরা কিন্তু জানি না। এখন এইখানে দেখেন, যদি আমি এফ এ এফ বি দুইটাই নিই, নেওয়ার পরে একটা জিনিস খেয়াল করেন, আপনাকে তো একটা কন্ডিশন দেওয়া থাকবে, কন্ডিশনে কিছু একটা দেওয়া থাকবে। সো আপনি কন্ডিশন বা শর্ত প্রয়োগ করে যে মানটি গ্রহণযোগ্য হবে তাই অ্যান্সার। এখন শর্ত প্রয়োগ করা হলে কোন মানটা গ্রহণযোগ্য হবে এটা আমরা কিভাবে দেখব সেটা হচ্ছে এখন কোশ্চেনটা। আপনি যে কোনো একটাকে অ্যান্সার ধরে নেন, মানে আমি স্টেপগুলো বলে দিচ্ছি। স্টেপ 1, যে কোনো একটি এফ বি অ্যান্সার বিবেচনা করি। স্টেপ 2, শর্ত ভর বাড়ানো বা কমানো প্রয়োগ করে দেখি এফ বি অল্টারনেট করে কিনা। অল্টারনেট মানে নিচে থাকলে উপরে, উপরে থাকলে নিচে। অল্টারনেট মানে এই দেখেন, উপরে থাকলে নিচে আর নিচে থাকলে সে উপরে ওঠার কথা, এটা হচ্ছে অল্টারনেট। তাহলে শর্তটা প্রয়োগ করে দেখবো সেটা কি অল্টারনেট করে কিনা। স্টেপ 3, অল্টারনেট করলে ধরা মানটি অ্যান্সার। অল্টারনেট না করলে অন্য মানটি অ্যান্সার। খুব সিম্পল। আপনি যে কোনো একটাকে অ্যান্সার ধরবেন, যদি অল্টারনেট করে তাহলে যেটাকে অ্যান্সার ধরছেন সেটাই ঠিক আছে, যদি অল্টারনেট না করে তাহলে যেটাকে অ্যান্সার ধরছেন সেটা ঠিক নাই, অন্যটা অ্যান্সার হবে তখন। তাহলে দেখেন, কোশ্চেন করে একটা, একটি 220 হার্জ কম্পাঙ্কের
সুশলাকা অপর একটি সুশলাকার সাথে সেকেন্ডে 4টি বিট উৎপন্ন করে। যদি অজানার ভর কমানো হয় তাহলে উৎপন্ন বিট সংখ্যা একই থাকে। অজানা সুশলাকার কম্পাঙ্ক কত? এটা হচ্ছে কোশ্চেনটা, যে আমার 220 হার্জ কম্পাঙ্কের একটা সুশলাকা অপর একটা সুশলাকার সাথে সেকেন্ডে 4টা বিট উৎপন্ন করে। অজানার ভর যদি আমরা কমাই তাহলে উৎপন্ন বিট সংখ্যা কি থাকবে? একই থাকবে। অজানা সুশলাকার কম্পাঙ্ক তাহলে কত হবে সেটা ডিটারমিন করতে হবে। ওকে, এখন দেখেন আমি কি বলছি, যে আগে আমার জানা সুশলাকার কম্পাঙ্ক 220, তাহলে অজানার কম্পাঙ্ক হয় হবে 4টা কম 216 হার্জ, অথবা 4টা বেশি হবে 224 হার্জ। আমি যে কোনো একটাকে অ্যান্সার ধরে নিব। ধরেন আমি প্রথম ক্ষেত্রে 224 কে অ্যান্সার ধরলাম। 224 কে অ্যান্সার ধরার পরে শর্তটা প্রয়োগ করি, অজানার ভর কমানো হয়, অজানার ভর কমানো হয়। ভর কমালে কম্পাঙ্ক কি হয়? বাড়ে। অল্টারনেট করতেছে, অল্টারনেট করে সে কিন্তু নিচে আসে নাই, তাহলে 224 অ্যান্সার নয়, এখানে অল্টারনেট করছে না, তাহলে অ্যান্সার হবে 216 হার্জ। আবার ধরেন আমি 220 অন্যভাবে চিন্তা করি, 220 হার্জ, তাহলে এখানে থাকবে 216 হার্জ আর 224 হার্জ। আমি অ্যান্সার ধরে নিলাম 216 হার্জকে, 216 হার্জ আমার অ্যান্সার, এটা ধরে নিলাম। ধরার পরে কন্ডিশনটা অ্যাপ্লাই করি। কন্ডিশনটা অ্যাপ্লাই করতে গেলে দেখেন কি হচ্ছে, অজানার ভর কমাচ্ছি, ভর কমালে কম্পাঙ্কটা কি হয়? বাড়ে। কম্পাঙ্ক বাড়লে সে কি নিচ থেকে উপরে যাচ্ছে না, অল্টারনেট করছে। সো অল্টারনেট করছে, তাহলে অ্যান্সারটা এটাই 216 হার্জ। এই যে দেখেন বিট ব্যবহার করে তাহলে টোটাল আমরা অজানা সুশলাকার কম্পাঙ্ক নির্ণয়ের বিভিন্ন 12টা সিনারিও সলভ করতে পারতেছি ইনশাল্লাহ। ওকে, বিট চলে গেল। এরপর আসি তীব্রতা ও তীব্রতা লেভেল। ইন্টেন্সিটি অ্যান্ড ইন্টেন্সিটি লেভেল। সো তীব্রতাটা কাকে বলা হয়? একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষমতা সেটাকে আমরা তীব্রতা বলি। তাহলে ডেফিনিশন অনুযায়ী একক ক্ষেত্রফলের ক্ষমতাকে তীব্রতা বলা হয়। তার মানে আই দিয়ে তীব্রতাকে যদি প্রকাশ করা হয়, আই সমান পি ডিভাইডেড বাই এরিয়া এ, তাহলে পাওয়ারকে এরিয়া দ্বারা ভাগ করলে তীব্রতা পাওয়া যায়। সাধারণত শব্দের ক্ষেত্রে, সাধারণত শব্দ উৎস হতে চারপাশেই ছড়িয়ে পড়ে।
আপনি যখন শব্দ তৈরি করতেছেন উৎস থেকে চারপাশে শব্দটা ছড়িয়ে পড়বে, তাহলে ক্ষেত্রফল এ এটা ইকুয়ালস টু 4πr² হয়। এই তীব্রতার একক হবে ওয়াট পার মিটার স্কোয়ার। এখন আমার যখন তীব্রতার একক ওয়াট পার মিটার স্কোয়ার হচ্ছে, তখন অ্যাকচুয়ালি খেয়াল করেন আমার এখানে কি দরকার, আমার এখানে দরকার হচ্ছে তীব্রতার লেভেলটা বের করা। সো তীব্রতার লেভেল বের করার আগে আমাদের জানার দরকার প্রমাণ তীব্রতাটা কি। ন্যূনতম যে তীব্রতা না হলে কোনো শব্দ আমরা শুনতে পাই না, তাকে তীব্রতা লেভেল বলে। সো এই তীব্রতা লেভেল, সরি প্রমাণ তীব্রতা বলে, ভুল বলছি, তাকে প্রমাণ তীব্রতা বলে। সো I0টা হচ্ছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে প্রমাণ তীব্রতা। এখন তীব্রতা লেভেল, যে কোনো জায়গার যে তীব্রতা আই এবং তীব্রতা প্রমাণ তীব্রতা I0, এটার যে 10 ভিত্তিক লগ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তীব্রতা লেভেল বিটা, এটা হচ্ছে বেল। আর যদি 10 দ্বারা গুণ করে দেই 10 লগ 10 ভিত্তিক লগ I/I0, এটা হচ্ছে ডেসিবেল। সো ডেসিবেল। আর যদি 100 দ্বারা গুণ করে দেই সেটা তখন সেন্টিবেল হয়ে যেত। ওকে, আমরা সেন্টি না খাই, আপাতত আমরা ডেসিবেলেই থাকি। এবার তীব্রতা লেভেল সংক্রান্ত 4 টাইপের প্রবলেম হতে পারে। কয় টাইপ? 4 টাইপ। তীব্রতা লেভেল সংক্রান্ত সমস্যা বলি। ধরেন কোন এক জায়গায় তীব্রতার লেভেল β1 ইকুয়ালস টু 10 লগ I1/I0, আরেক জায়গায় β2 10 লগ I2/I0। তাহলে তীব্রতা লেভেলের পরিবর্তন, আমার যে তীব্রতা লেভেলের পরিবর্তন হবে, এটা যদি ডেল বিটা বলি, ডেল বিটা ইকুয়ালস টু β2 মাইনাস β1, সো 10 লগ I2/I0 মাইনাস 10 লগ I1/I0। লগ এ বিয়োগ করলে ভাগ হয়ে যায়, সো 10 লগ I2/I1 ডেসিবেল। এটা হবে তীব্রতা লেভেলের পরিবর্তন। এখন এইখান থেকে আমরা আরো কিছু জিনিসপত্র বের করে ফেলবো। আমরা অ্যাকচুয়ালি ডিরেক্টলি ইকুয়েশন গুলা মাথায় রাখবো এখন থেকে। সো ডেল বিটা ইকুয়ালস টু 10 লগ I2/I1। তাহলে লগ I2/I1 সেটা হচ্ছে ডেল বিটা বাই 10। সো I2/I1 ইকুয়ালস টু 10 পাওয়ার ডেল বিটা বাই 10। সো I2 equals to I1 into 10 power del beta by 10। সো আমরা এই ইকুয়েশনটাও মনে রাখবো, কারণ হচ্ছে এটাও ব্যবহার করতে হবে আমাদেরকে। সো একটা জিনিস দেখেন, তীব্রতা জানা থাকলে সেখান থেকে তীব্রতার লেভেলের পরিবর্তনে যাওয়া যেমন যাবে, আবার তীব্রতার লেভেলের পরিবর্তন জানলেও আমি দুইটা শব্দের তীব্রতার কি করতে পারবো? তুলনা করতে পারবো। দেখেন একটা ছোট্ট কোশ্চেন দিয়ে শুরু করি, বুয়েট ভর্তি পরীক্ষার কোশ্চেন দিয়ে শুরু করি। কোশ্চেন, দেখাও যে
প্রতি ডেসিবেল তীব্রতার লেভেলের পরিবর্তনে শব্দের তীব্রতা প্রায় শতকরা ২৬ ভাগ পরিবর্তিত হয়। খেয়াল করেন, আপনাকে এটাকে দেখাতে হবে যে প্রতি ডেসিবেল তীব্রতার লেভেলের যদি পরিবর্তন হয় তাহলে শব্দের তীব্রতা প্রায় শতকরা ২৬ ভাগ পরিবর্তিত হবে। খুবই ভালো কথা। তাহলে এখন আমরা জানি I2 সমান I1 10 পাওয়ার ডেল বিটা বাই 10। অ্যাডমিশনে আমরা এটা ডিরেক্টলি ইউজ করতে পারবো, আমাদের চিন্তা ভাবনা ছাড়া এটা ইউজ করতে পারবো। তাহলে I2 ইকুয়ালস টু I1 10 পাওয়ার ডেল বিটা কত, 1 ডেসিবেল না, 1/10, তার মানে I1 10 পাওয়ার 0.1। এখন যদি 10 এর উপরে পাওয়ার 0.1 দেই আমরা, 10 পাওয়ার 0.1, আমাকে যে অ্যান্সারটা দিবে সেটা হচ্ছে 1.2589I1। তাহলে দেখেন I2 সমান 1.2589, সুতরাং শতকরা পরিবর্তন ইকুয়ালস টু 1.2589 মাইনাস আয়ন ডিভাইডেড বাই আয়ন ইন্টু 100%। সো 25.89% বা অলমোস্ট 26%। এই যে এটা বুয়েট অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ছিল যে প্রতি ডেসিবেল তীব্রতার লেভেলের পরিবর্তনে শব্দের তীব্রতা শতকরা কত ভাগ পরিবর্তিত হয়, 26 ভাগ। আর ডিউ টাইপের কোশ্চেন গুলায় এইটা থাকে, দেখেন আমরা লিখছি I2 সমান I1 10 পাওয়ার ডেল বিটা বাই 10। তাহলে এইখান থেকে দেখেন একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে, তীব্রতার লেভেল 20 ডেসিবেল পরিবর্তনে, দেখেন যদি 20 ডেসিবেল পরিবর্তন হয়, I2 সমান I1 ইন্টু 10 পাওয়ার 2 100 আয়ন, মানে 20 ডেসিবেল পরিবর্তনে আমি তীব্রতাটা 100 গুণ করে ফেলতে পারবো। 30 ডেসিবেল যদি পরিবর্তন হয়, I2 সমান 10 কিউব আয়ন হবে, 1000 গুণ তীব্রতা কি হবে, পরিবর্তিত হবে। সো এইভাবে অ্যাকচুয়ালি কত গুণ তীব্রতার লেভেল চেঞ্জ হচ্ছে, এই যে দেখেন ডেল বিটা ইকুয়ালস টু 10 লগ I2 বাই আয়ন এবং I2 সমান আয়ন 10 পাওয়ার ডেল বিটা বাই 10। এই দুইটা ইকুয়েশন ব্যবহার করে আমরা কত গুণ তীব্রতা হলে তীব্রতার লেভেল কত পরিবর্তিত হবে, বা তীব্রতার লেভেল কত পরিবর্তিত হলে কত গুণ তীব্রতা চেঞ্জ হবে, সেটা কিন্তু এখান থেকে আমরা করতে পারতেছি। সো দুইটা টাইপ এখানে চলে গেল। এইবার এখানে একটা ব্যাপার আছে মাথায় রাখতে হবে, 92 ডেসিবেল তীব্রতার লেভেল থেকে আমাদের কানে প্রদাহ তৈরি হয়। আর 120 ডেসিবেল তীব্রতার লেভেলে কানের পর্দা ফেটে যায়। এখন তীব্রতার লেভেলে আরো দুইটা যে টাইপ আছে, 3 নাম্বার টাইপ, টাইপ নাম্বার 3 হচ্ছে দুইটি ভিন্ন তীব্রতার লেভেলের শব্দ একত্রে শব্দায়িত হলে
লব্ধি তীব্রতার লেভেল। আমার দুইটি ভিন্ন তীব্রতার লেভেলের শব্দ একত্রে শব্দায়িত হচ্ছে। তাহলে বিটা 1 ইকুয়ালস টু 10 লগ আয়ন বাই আই জিরো। এখান থেকে আমরা আয়ন পাবো আপনার 10 পাওয়ার বিটা 1 বাই 10, আর এখানে আই জিরো। একইভাবে আই টু পাবো আই জিরো 10 পাওয়ার বিটা 2 বাই 10। সো লব্ধি যে বিটা হবে, বিটা ইকুয়ালস টু 10 লগ এই যে আয়ন যোগ আই টু ডিভাইডেড বাই আই জিরো, সেখান থেকে বিটা আসবে 10 লগ আয়ন প্লাস আই টু, যেটা করব সেটা হচ্ছে 10 পাওয়ার বিটা 1 বাই 10 প্লাস 10 পাওয়ার বিটা 2 বাই 10। এই যে দেখেন খুব শর্টকাটে কিন্তু তাহলে এটা হচ্ছে লব্ধি তীব্রতার লেভেলটা বের হয়ে যাচ্ছে। সেই লব্ধি তীব্রতার লেভেলের প্রশ্ন বোর্ড পরীক্ষায় যেমন থাকে, বুয়েট ভর্তি পরীক্ষায়ও কমন প্রশ্ন একেবারে। আর ফাইনালি টাইপ 4 হচ্ছে দূরত্বের সাথে তীব্রতার লেভেলের পরিবর্তন। দেখেন এখানে নতুন আসলে কিছুই নাই। এইচএসসির জন্য যারা প্রিপেয়ার্ড তাদের নতুন জিনিসপত্র খুবই কম, মানে যাদের এইচএসসির প্রিপারেশনটা দুর্দান্ত থাকে তাদের অ্যাডমিশন প্রিপারেশনে খুবই কম কষ্ট করতে হয়, জাস্ট একটু প্র্যাকটিসে থাকলেই হয়। তাহলে দূরত্বের সাথে তীব্রতার লেভেলের পরিবর্তন। সো ধরেন কোথাও একটা সোর্স আছে, উৎস আছে, এই উৎসটা পি ক্ষমতার শব্দ তৈরি করতেছে। এই উৎস থেকে দুইটা ভিন্ন দূরত্বে, একটা দূরত্ব আর অন, আর অন দূরত্বে আপনার ধরেন বিটা 1 তীব্রতা লেভেল, আর একটা দূরত্ব ধরেন আর টু, আর টু দূরত্বে বিটা 2 তীব্রতার লেভেল। সো আর অন এবং আর টুর সঙ্গে সম্পর্কটা কি, দূরত্বের সঙ্গে সম্পর্কটা কি? তাহলে একটা জিনিস আমরা জানি, ডেল বিটা ইকুয়ালস টু 10 লগ আই টু বাই আয়ন। এখন এখানে 10 লগ আই টু বাই আয়ন যদি করি, আই টু মানে পি বাই এ টু, আয়ন হচ্ছে পি বাই এ ওয়ান। সো 10 লগ এ ওয়ান বাই এ টু। এখন এ সমান 4 পাই আর স্কোয়ার। সো তাহলে 20 লগ আর ওয়ান বাই আর টু ডেসিবেল হবে। সো আমি যখন ডেল বিটা করতেছি আর ওয়ান এবং আর টু এভাবে পাচ্ছি। এবার দেখেন যদি আর ওয়ান গ্রেটার দেন আর টু হয়, কথাটা বুঝছেন? আর ওয়ান, আর ওয়ানটা বুঝাচ্ছি আমি ইনিশিয়াল, আর আর টু ফাইনাল। যদি আর ওয়ান গ্রেটার দেন আর টু হয়, মানে আপনি শুরুতে যেখানে ছিলেন সেই দূরত্বটা শেষ দূরত্ব থেকে কি হয়েছে, বেশি ছিল, তার মানে আপনি কাছে আসছেন, মানে উৎসের কাছাকাছি আসলে। দেখেন আর ওয়ান গ্রেটার দেন আর টু, আর ওয়ানটা হচ্ছে শুরুতে দূরত্ব, আর টুটা শেষ দূরত্ব। তাহলে শুরুর দূরত্বটা বেশি শেষ দূরত্বের তুলনায়, তার মানে উৎসের কাছাকাছি আসতেছেন, তখন ডেল বিটা আপনাকে অ্যাকচুয়ালি একটা পজিটিভ ভ্যালু দিবে বা তীব্রতার লেভেল বেড়ে যাবে। আর যদি আর ওয়ান লেস দেন আর টু হয়, শুরুর যে অবস্থানটা, ইনিশিয়াল বা আদি অবস্থানটা চূড়ান্ত অবস্থান থেকে ছোট, তার মানে উৎস হতে দূরে চলে গেলে, উৎস হতে দূরে চলে গেলে ডেল বিটা হবে নেগেটিভ বা তীব্রতার লেভেল কমবে। এই যে এইভাবে আমরা অ্যাকচুয়ালি দূরত্বের সাথে তীব্রতার লেভেলের যত রকম সম্পর্ক আছে সম্পর্কগুলা মাথায় রাখতে পারবো। সো আপনারা যদি এগুলা মাথায় রাখেন তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। ধরেন
দূরত্ব যদি 10 গুণ কমে, আপনার এমসিকিউ কোশ্চেন গুলো কিভাবে করবে দেখেন। কোশ্চেন, একটি শব্দ উৎস হতে শ্রোতার দূরত্ব কত গুণ কমে গেলে শ্রোতা 2 ডেসিবেল তীব্রতার লেভেল বেশি শুনতে পাবেন। একটু কোশ্চেনটা খেয়াল করেন। শব্দ উৎস থেকে শ্রোতার দূরত্ব কতগুণ কমে গেছে, কমে গেলে তীব্রতার লেভেল সে 2 ডেসিবেল বেশি শুনবে। তাহলে খুবই ভালো কথা, আমার এখানে যেহেতু বেশি শুনবে, তার মানে ডেল বিটা ইকুয়ালস টু +2। সো ডেল বিটা ইকুয়ালস টু 20 লগ R1 বাই R2। তাহলে 2 ইকুয়ালস টু 20 লগ R1 বাই R2। এখন 2/20 মানে 1/10। সো 1/10 ইকুয়ালস টু লগ R1 বাই R2। সুতরাং এইখানে অ্যাকচুয়ালি আমরা যেটা পাচ্ছি দেখেন, 10 পাওয়ার 0.1 equals to R1 by R2. So R1 equals to 1.2589 R2. সো খেয়াল করেন, R1 টা ছিল আদি দূরত্ব, আদি দূরত্ব ফাইনাল দূরত্ব R2 থেকে কি হয়েছে, বেশি হয়েছে। এখানে কি R1 গ্রেটার দেন R2 না? তাহলে এখন দেখেন কত গুণ কমে গেলে এইটা বের করতে হবে। প্রশ্নটা খেয়াল করেন, প্রশ্নটা কিন্তু ট্রিকি। এই প্রশ্ন কিন্তু ডিরেক্টলি প্রশ্ন, ট্রিকি প্রশ্ন। এটা কিন্তু সোজা সাপটা বলে দিতে পারবেন না যে 1.2589 গুণ কমতে হবে। R1 টা হচ্ছে 1.2589 R2, জিনিসটা বোঝেন। এটা ধরেন R2, তাহলে R1 টা হচ্ছে এরকম, R1 equals to 1.2589 R2। ঘটনা কিন্তু এইটা। তাহলে কতটুকু কমে গেছে আমার দূরত্ব, কতটুকু কমে গেছে? তাহলে দূরত্ব কমে গেছে 0.2589 গুণ। দূরত্ব কমে গেলে 2 ডেসিবেল তীব্রতার লেভেল বেশি শুনতে পাবে। এখন এগুলা গেল তাহলে তীব্রতার লেভেল নিয়ে প্রবলেম। আরো একটা প্রবলেম থাকে তীব্রতার লেভেল নিয়ে, সেটাও আমি বলে রাখতেছি, আপনাদেরকে শিখিয়ে রাখি। সেটা হচ্ছে উৎসের পরিমাণ বা উৎসের ক্ষমতা কত গুণ বাড়লে তীব্রতার লেভেল কত গুণ পরিবর্তন হবে। তাহলে উৎসের ক্ষমতার পরিবর্তনে তীব্রতার লেভেলের পরিবর্তন। মানে আমার উৎসের ক্ষমতাটা কিভাবে চেঞ্জ হলে তীব্রতার লেভেলের কিরকম চেঞ্জ হবে সেটাও জানা দরকার। ধরেন আমার এখানে ডেল বিটা 10 লগ I2 বাই আয়ন। এখন একই এরিয়ায় যদি থাকি, I2 মানে হচ্ছে P2 ডিভাইডেড বাই এরিয়া এ, আর হচ্ছে P1 ডিভাইডেড বাই এরিয়া এ, তার মানে 10 লগ P2 বাই P1। সুতরাং এখান থেকে আমরা অ্যাকচুয়ালি যেটা লিখতে পারি, P2 ইকুয়ালস টু P1 10 পাওয়ার ডেল বিটা বাই 10।
এটা হচ্ছে উৎসের ক্ষমতার পরিবর্তনে তীব্রতার লেভেলের পরিবর্তন। সুতরাং উৎসের ক্ষমতা কত গুণ বাড়লে বা কমলে তীব্রতার লেভেল কত গুণ বাড়বে বা কমবে সেটা কিন্তু এই ইকুয়েশনগুলো দিয়ে বের করা সম্ভব। দেখেন ইজিলি দেখাচ্ছি যে যদি তীব্রতার লেভেল 20 ডেসিবেল বাড়তে হয় তাহলে ক্ষমতা, তীব্রতার লেভেল 20 ডেসিবেল বাড়াচ্ছি বুঝেন, তাহলে P2 ইকুয়ালস টু P1 10 পাওয়ার 20/10 10 স্কয়ার, মানে P2 সমান 100, P1 ক্ষমতা 100 গুণ হতে হবে বা ক্ষমতা 99 গুণ বাড়াতে হবে। এইখানে একটা ছোট্ট প্রবলেম হয় আপনাদের এমসিকিউ, এটা একটা বিশাল প্রবলেম, খেয়াল করেন 100 গুণ হওয়া মানে কিন্তু 99 গুণ বাড়া। 100 গুণ হওয়ার 100 গুণ বাড়া কিন্তু এক না, কারণ অলরেডি যেটা থাকা সেটা তো ছিলই। সো 100 গুণ হওয়া মানে কত গুণ বাড়া? 99 গুণ বাড়া। আশা করি বুঝতে পারছেন। সো এই গেল তীব্রতার লেভেল নিয়ে যত টানা হেঁচড়া সব। এখন নেক্সট আসবো হচ্ছে আমরা তীব্রতার লেভেলের পরে আরো একটা সেগমেন্টে আসবো, টানা তারে কম্পন। মানে আমরা একটা স্ট্রেসড ওয়্যারের মধ্যে যে ফ্রিকোয়েন্সি গুলো তৈরি হয় সেটা দেখব। এখন যদি আর তরঙ্গ হয়, মানে ট্রান্সভার্স ওয়েভ যদি হয়, তাহলে F ইকুয়ালস টু 1/2IL√T/μ। এটা হচ্ছে একটি বৃত্তাংশে বা একটা সেগমেন্টে কম্পিত হলে। এখন একটা বৃত্তাংশ বা সেগমেন্ট আমি বুঝিয়ে বলি। এই যে একটা তার টান টান করা ছিল, মাঝখানে ধরে টান দিলাম, এই যে এটা হচ্ছে এক বৃত্তাংশ বা একটা সেগমেন্ট, মানে দুই পাশে দুইটা নিষ্পন্দ বিন্দু এবং মাঝে একটাই সুস্পন্দ বিন্দু তৈরি হবে। সো এখানে এল হচ্ছে তারের দৈর্ঘ্য। সো এখানে যে এলটা হচ্ছে তারের দৈর্ঘ্য, টি হচ্ছে যে টান বল দিয়ে সুতাটা টান টান করা আছে টি, এটা হচ্ছে টান বল, টি হচ্ছে টান বল। মিউ হচ্ছে তারের একক দৈর্ঘ্যের ভর। এগুলা আপনারা সব জানেন। প্রবলেম হচ্ছে যদি একাধিক বৃত্তাংশে মানে সেগমেন্টে কম্পিত হয়, একই তার একই দৈর্ঘ্যে একাধিক সেগমেন্টে কম্পিত হবে, এল একই আছে কিন্তু সে ধরেন 3টা সেগমেন্টে কাঁপতে শুরু করলো, 3টা সেগমেন্টে, তাহলে তার ফ্রিকোয়েন্সি কিন্তু বেড়ে যাচ্ছে। দেখেন সেগমেন্ট যত বাড়বে, সেগমেন্ট বা বৃত্তাংশ যত বাড়বে ফ্রিকোয়েন্সি তত বাড়বে। সেগমেন্ট বা বৃত্তাংশ যত বেশি হবে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক তত বেশি হবে। তাহলে আমার এই যে একাধিক বৃত্তাংশে বা সেগমেন্টে কম্পিত হলে এফ সমান n/2IL√T/μ, যেখানে n হচ্ছে বৃত্তাংশ বা সেগমেন্টের সংখ্যা। এইটা মনে রাখেন। এইটার পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখতে হবে, তারের ব্যাসার্ধের সঙ্গে অ্যাকচুয়ালি কম্পাঙ্কের সম্পর্ক আছে।
ব্যাসার্ধের সাথে কম্পাঙ্কের সম্পর্ক। আমরা যদি ব্যাসার্ধের সঙ্গে কম্পাঙ্কের সম্পর্কটা দেখতে যাই, এফ সমান 1/2l√t/μ। এখন মিউ সমান m/l, যেখানে m হচ্ছে তারের ভর। তাহলে তারের ভর হচ্ছে তারের ঘনত্ব ইন্টু তারের আয়তন, আয়তন পাই আর স্কোয়ার এল। সো এই যে দেখেন এখানে পাই আর স্কোয়ার রো মিউ আসবে। সো 1/2l√t/πr²ρ। এখান থেকে 1/2l/√t/π রো পাবেন। এখান থেকে আপনাদের মনে রাখতে হবে এফ কম্পাঙ্ক কার ব্যস্তানুপাতিক? তারের ব্যাসার্ধ আর এর ব্যস্তানুপাতিক। সুতরাং মোটা তারে ভোঁতা শব্দ মানে হচ্ছে কম কম্পাঙ্কের শব্দ ও চিকন তারে মিহি বা সরু বেশি কম্পাঙ্কের শব্দ তৈরি হবে। এটা ছিল ব্যাসার্ধের সঙ্গে কার সম্পর্ক? কম্পাঙ্কের সম্পর্ক টানাতারে। এইবার ফাইনালি আরো একটা জিনিস আছে এখানে, যদি অনু দৈর্ঘ্য তরঙ্গ তৈরি হয় টানাতারে অনুদৈর্ঘ্য লঙ্গিটিউডিনাল তরঙ্গ। সো আমার যদি অনুদৈর্ঘ্য তরঙ্গ তৈরি হয় সেক্ষেত্রে এফ সমান 1/l√t/μ হবে। আর কিচ্ছু না, জাস্ট ডাবল ফ্রিকোয়েন্সি শব্দ তৈরি হয়। সো এটা মাথায় রাখেন, অনুদৈর্ঘ্য তরঙ্গে অনুপ্রস্থ তরঙ্গের দ্বিগুণ কম্পাঙ্কের শব্দ পাওয়া যাবে। সো তাহলে এখন দেখেন এই যে টানা তার নিয়ে যত টানা হেঁচড়া আছে এর মধ্যেই খেয়াল করেন, আপনি যদি এই জিনিসগুলা মাথায় রাখতে পারেন কোনো ম্যাথে ইনশাল্লাহ আপনাকে আটকানো সম্ভব না। এখন এখান থেকে আরো একটা জিনিস, একটা সুতাকে যদি আমরা ঝুলিয়ে দেই কোথাও থেকে, এই যে সুতাকে ঝুলিয়ে দিচ্ছি, সুতাকে ওজন এমজি দিয়ে যদি ঝুলিয়ে দেই, সুতার দৈর্ঘ্য যদি এল হয়, এখানে টান বল কত টি, তাহলে এই সুতাটাকে যদি টান দেই যে কোনো একদিকে, কম্পাঙ্ক এফ সমান 1/2l√t মানে হচ্ছে এমজি ডিভাইডেড বাই মিউ। কাজ শেষ। সো একটা জিনিস খেয়াল রাখেন, একটা সুতাকে টান টান করে ঝুলিয়ে দিয়ে সুতাকে যে কোনো একদিকে যদি টান দেন, যে তরঙ্গ তৈরি হবে সেই তরঙ্গটা কি এখানে অনুদৈর্ঘ্য না অনুপ্রস্থ? এটা কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ, এটা অনুপ্রস্থ তরঙ্গ, এটা অনুদৈর্ঘ্য না। আমি আপনাদেরকে আরো দুইটা জিনিস শিখিয়ে দিচ্ছি, কখন অনুদৈর্ঘ্য তরঙ্গ কখন অনুপ্রস্থ তরঙ্গ, এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। দেখেন, ধরেন একটা সুশলাকা এখানে রেখে দিলেন, এই সুশলাকার সঙ্গে একটা সুতা বেঁধে দেয়ালের সঙ্গে এইভাবে বাঁধছেন। এখন সুশলাকাটা যদি এইভাবে এইভাবে কাঁপে, দুই দিকে কাঁপে, তাহলে এখানে যে তরঙ্গটা হবে এই তরঙ্গটা হচ্ছে অনুদৈর্ঘ্য। সুতরাং সুশলাকাটা যদি সোজা উপরে ওয়াই অ্যাক্সিস বরাবর রেখে একটা তারের সঙ্গে বেঁধে টান টান করে সুশলাকাটাকে কাঁপাতে থাকেন, তাহলে যে তরঙ্গ তৈরি হবে সেটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর যদি সুশলাকাটাকে অনুভূমিক রেখে
সুশলাকার মাথায় একটা তার বেঁধে দেয়ালের সঙ্গে বেঁধে দেন এবং সুশলাকাটা উপরের নিচে কাঁপান, তখন যে তরঙ্গ হবে সেটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। সো এটা হচ্ছে তাহলে ট্রান্সভার্স, কারণ দেখেন কম্পনের দিক তরঙ্গ সঞ্চালনের দিকের সঙ্গে লম্বভাবে, আর এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল। কম্পনের দিক তরঙ্গ প্রোপাগেশন বা সঞ্চালনের সঙ্গে একই দিকে আছে। সো এটা গেল আমাদের টানা তারের জন্য যত ডিটেইলস। ফাইনালি এই চ্যাপ্টারে আর কি কি আছে? এক মুখ খোলা নল এবং দুই মুখ খোলা নল। চলেন এটা পড়লে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এখন এক মুখ খোলা নল, যদি নলের একটা প্রান্ত খোলা হয়, অলওয়েজ খেয়াল রাখবেন খোলা প্রান্তে সব সময় সুস্পন্দ বিন্দু মানে অ্যান্টিনোড ও বন্ধ প্রান্তে নিস্পন্দ বিন্দু নোড তৈরি হয়। সো এটা হচ্ছে আমাদের থিওরিটা, বেসিক থিওরি। তাহলে এখন এক মুখ খোলা নল নেই আমি, মানে এটা একটা এক মুখ খোলা নল। তাহলে এটা যদি এক মুখ খোলা নল হয়ে থাকে, এটাকে আমি ডুপ্লিকেট করে নেই। আমি তিনটা ডিফারেন্ট সিনারিও দেখব। ওকে, এখন দেখেন এক মুখ খোলা নল হলে খোলা প্রান্তে সুস্পন্দ আর বন্ধ প্রান্তে নিস্পন্দ, তাহলে বেসিক মিনিমাম হচ্ছে এইটা। এখন যদি বেসিকটা না হয়, এখানে তিনটা সেগমেন্ট হবে। খেয়াল করেন এখানে খোলা প্রান্তে সুস্পন্দ বিন্দু আর বন্ধ প্রান্তে এসে নিস্পন্দ বিন্দু তৈরি হবে। তাহলে ঘটনাটা কি এরকম, আর এখানে তৈরি হবে পাঁচটা সেগমেন্ট, 1 2 3 4 5। নিস্পন্দ বিন্দু এখানে, আবার নিস্পন্দ এখানে, আবার নিস্পন্দ বিন্দু এখানে। সো তরঙ্গটা তৈরি হবে এরকম। এখন তাহলে আমার নলের দৈর্ঘ্য একই আছে, এল দৈর্ঘ্যের নলেই, এটা এল দৈর্ঘ্যের নল, কিন্তু এটা হচ্ছে λ0/4 ফান্ডামেন্টাল বা মূল সুর, ফান্ডামেন্টাল বা মূল সুর। তাহলে মূল সুর যেটা সেটা হচ্ছে দেখেন এল দৈর্ঘ্যে λ0/4 পাচ্ছি, তাহলে ভি সমান f0 λ0, তাহলে f0 ইকুয়ালস টু v/λ0, কিন্তু λ0 সমান 4l, তাহলে f0 সমান v/4l। মূল সুরটা তাহলে কত থেকে পাবো? v/4l থেকে পাবো। সো এক মুখ খোলা নলের মূল সুর f0 ইকুয়ালস টু v/4l, যেখানে v হচ্ছে বাতাসে শব্দের বেগ। এখন যদি তিনটা সেগমেন্ট তৈরি হয়, এখন আর চিন্তা ভাবনা করার দরকার নেই, তিনটা, 3 গুণ হয়ে গেছে f1, তাহলে 3v/4l। পাঁচটা সেগমেন্ট f2 ইকুয়ালস টু 5v/4l। তার মানে আমরা যেটা পাচ্ছি, এক মুখ খোলা নলে শুধুমাত্র বিজোড় হারমোনিক্স বা সমমেল পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে 3f0, এটা হচ্ছে 5f0। এটা হচ্ছে এক মুখ খোলা নলের জন্য। এখন এখান থেকে আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখায় দিব,
যদি একমুখ খোলা নল হয় সেক্ষেত্রে আমরা যে F1টা পাচ্ছি দেখেন তো, F1 equals to 3V divided by 4L, F2 equals to 5B by 4L। তাহলে F2 minus F1 equals to 5 into V by 4L minus 3 into V by 4L। So 5 minus 3, 2 into V by 4L, তাহলে V by twice L। সো এক মুখ খোলা নলের জন্য বাতাসের শব্দের বেগ V সমান twice L F2 minus F1। এই যে দেখেন, এটা হচ্ছে এক মুখ খোলা নলের পরপর দুইটি কম্পাঙ্ক ও নলের দৈর্ঘ্য জানা থাকলে মাধ্যমে শব্দের বেগ নির্ণয়ের উপায়। আচ্ছা, আপনারা তো বুঝতে পারতেছেন যে এগুলো প্রত্যেকটা এক একটা ম্যাথ। আমি কিন্তু এটা একটা ম্যাথ করে দিলাম আপনাদেরকে, কোশ্চেনটা লিখি নাই, কিন্তু এটা ডিরেক্টলি ম্যাথ। যে যদি পরপর দুইটা কম্পাঙ্ক দেওয়া থাকে এবং নলের দৈর্ঘ্য দেওয়া থাকে, আপনাকে বললো বাতাসে শব্দের বেগ কত, এই যে ভি সমান টুয়াইস এল F2 মাইনাস F1 দিয়ে আমরা করতে পারবো। তাহলে বাকি আর কি আছে? আর একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে দুই মুখ খোলা নল বাকি আছে। তাহলে চলেন এখন আমরা এক মুখ খোলা নল হয়ে গেছে, এবার একটু দুই মুখ খোলা নলে কি হয় সেটা দেখবো ইনশাল্লাহ। সো তাহলে দুই মুখ খোলা নল, আবারও আমি দুই মুখ খোলা একটা নল আঁকি। এটা হচ্ছে একটা দুই মুখ খোলা নল। সো এটাকেই কপি করি, এটাকে কপি করে বসিয়ে দিব। সেটা হচ্ছে দুই মুখ খোলা নল। এখন দেখেন দুই মুখ খোলা নলের জন্য তাহলে যেটা হবে, মূল সুর, এটা হচ্ছে মূল সুর। তাহলে মূল সুরের জন্য যে নলের দৈর্ঘ্য এল, এল দৈর্ঘ্যে আমি ল্যামডা 0/2 পাবো। তাহলে ভি সমান F0 ল্যামডা 0। সো F0 সমান ভি বাই ল্যামডা 0, ভি বাই টুয়াইস এল। তাহলে এক মুখ খোলা নলের জন্য ছিল ভি বাই 4L, তাহলে দুই মুখ খোলা নলের জন্য মূল সুরের কম্পাঙ্ক ভি বাই টুয়াইস এল। দেখেন তো কম্পাঙ্ক বেড়ে গেছে না? ভি বাই 4 এর তুলনায় ভি বাই টুয়াইস এল কি বেশি না? সুতরাং আমরা দুই মুখ খোলা নলে বেশি কম্পাঙ্ক পাবো। এখন তাহলে যদি আমি এখানে দেখি, সেগমেন্ট তৈরি হবে 4টা, 1 2 3 4। এখানে সেগমেন্ট তৈরি হবে 6টা, 1 2 3, উপরে 1 2 3। তাহলে যেহেতু খোলা প্রান্তে সুস্পন্দ বিন্দু, সবসময় খোলা প্রান্তে সুস্পন্দ বিন্দু তৈরি হবে, সো ঘটনাটা এরকম হবে এটা। আর এখানে খোলা প্রান্তে সুস্পন্দ বিন্দু যেহেতু, এখানে তরঙ্গটা তৈরি হবে এরকম ভাবে। তাহলে একটা জিনিস দেখেন, প্রথমে ছিল দুইটা সেগমেন্ট, এখানে কয়টা সেগমেন্ট ছিল? একটা সেগমেন্ট, দুইটা সেগমেন্ট, মানে দুইটা ল্যামডা বাই 4 ছিল, একটা সুস্পন্দ একটা নিস্পন্দ বিন্দু। এখানে কয়টা আছে? 1 2 3 4। তাহলে 4 ইন্টু ল্যামডা বাই 4, মানে এখানে ল্যামডা তৈরি হয়েছে। আর এখানে আছে 6টা, 6 ইন্টু ল্যামডা বাই 4, তার মানে হচ্ছে 3 ইন্টু ল্যামডা বাই 2 তৈরি হবে। সো একটা জিনিস তাহলে খেয়াল করেন, এখানে ছিল ল্যামডা বাই 2,
এটা হচ্ছে 2 ইন্টু ল্যামডা বাই 2, এখানে হচ্ছে 3 ইন্টু ল্যামডা বাই 2। দেখেন তো জাস্ট যে তরঙ্গ দৈর্ঘ্য 1 2 3, তাহলে 1 2 3 আকারে যদি যায়, এখানে f1 টা আসবে 2 ইন্টু ভি বাই 2 আইসেল, f2 আসবে 3 ইন্টু ভি বাই 2 আইসেল। এখন মজা দেখাই আপনাদেরকে, আমি এটা পড়াচ্ছি এই কারণে, খেয়াল করেন এখানে প্রথম মজাটা হচ্ছে দুই মুখ খোলা নলে জোড় ও বিজোড় হারমোনিক্স তৈরি হয়। দুইটাই তৈরি হবে। এখন একটা জিনিস দেখি চলেন, আমি শব্দের বেগ বের করতে গেলে যদি দুই মুখ খোলা নল হয়, f0 সমান ছিল ভি বাই 2 আইসেল, f1 ছিল 2 ভি বাই 2 আইসেল, f2 3 ভি বাই 2 আইসেল ছিল। দেখেন একটু আগেই পড়ে আসছে এটা। সো এখন একটা জিনিস দেখেন তো, f2 মাইনাস f1 সমান ভি বাই 2 আইসেল, তাহলে ভি সমান 2 আইসেল, f2 মাইনাস f1। তাহলে এই যে দেখেন, এক মুখ খোলা নল হোক আর দুই মুখ খোলা নল হোক, সব সময় শব্দের বেগ এটা। সো এক মুখ ও দুই মুখ খোলা নল উভয়টির জন্য বাতাসে বা মাধ্যমে শব্দের বেগ নির্ণয়ের সমীকরণ। এই যে দেখেন, এই হচ্ছে তাহলে আমাদের অ্যাকচুয়ালি তরঙ্গ এবং শব্দ চ্যাপ্টারের একেবারে সব ডিটেইলস। সো আর কিছু অ্যাকচুয়ালি নাই। এরপরেও কিছু প্রবলেম অ্যাকচুয়ালি চাইলে করা যায় ইঞ্জিনিয়ারিং এর জন্য, আমি সেগুলা আলাদাভাবে ইনশাআল্লাহ দেখিয়ে দিব আপনাদেরকে। সো